সুদখুর ইউনূসের উপদেষ্টা পরিষদে একটা মাতাল আছে, আপনারা চেনেন? হাজার বছরের শ্রেষ্ঠ মাতাল। সেই মাতালের নাম মুন্সিগঞ্জের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। মুন্সিগঞ্জের বাংলা মাল খেয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা হয়েছে। এই মাল নাকি আবার সেনাবাহিনীর 3 স্টার জেনারেল ছিল, 3 স্টার কর্মকর্তা ছিল। ভাবা যায় এই মাতালকে সেনাবাহিনী আসলে কি জন্য নিয়েছিল, কিংবা এই মাতাল রাষ্ট্রকে কি সার্ভ করেছে, এটা আমার মাথায় আসে না। এই মাতাল প্রতিনিয়ত বিভিন্ন ধরনের মাতলামি বক্তব্য দিয়ে যাচ্ছে। আজকে এই মাতাল বলেছে, কি বলেছে ভিডিও দেখেন আপনারা। নির্বাচনকালী অবৈধ অস্ত্র, কিছু বৈধ অস্ত্র, যেটা আমাদের যে অস্ত্রগুলি যে লুট হয়ে গেছে আমাদের থানা থেকে, ওই অস্ত্র আমাদের এখন উদ্ধার করা সম্ভব হয় না। বাট এই অস্ত্রগুলি ইলেকশনের সময় এরা ব্যবহার করতে পারবে না, এই প্রতিশ্রুতি আমি আপনাদের দিই। ইলেকশনের সময় এরা ব্যবহার করতে পারবে না। জঙ্গিবাদ এখন নাই বললেই, জঙ্গিবাদ এখন নাই বললেই চলে। হ্যাঁ, কিছু ফ্যাসিস্ট জঙ্গি রয়ে গেছে। হ্যাঁ, কিছু ফ্যাসিস্ট জঙ্গি রয়ে গেছে। জুলাই আগস্টের সেই স্কেমে বিভিন্ন থানা থেকে যে অস্ত্রগুলা লুট করা হয়েছে, সেই অস্ত্র নির্বাচনে ব্যবহার করা যাবে না, কিংবা ব্যবহার করা হবে না, এমনটাই বুঝিয়েছে। আমার প্রশ্নের জায়গা, নির্বাচনের সময় অস্ত্র ব্যবহার করা হবে না সেটা সে কিভাবে জানে? অস্ত্র লুট করেছে কারা সেটা যদি তারা নাই জানে, সেই অস্ত্রগুলা যদি তারা উদ্ধার করতে নাই পারে, সেক্ষেত্রে সেই অস্ত্র নির্বাচনের সময় ব্যবহার করা হবে না, ব্যবহার করবে না, এইটুক নিশ্চয়তা সে কিভাবে দিচ্ছে? তার মানে আপনাদেরকে বুঝে নিতে হবে, এই অস্ত্রগুলা যাদের কাছে আছে, অর্থাৎ এই অস্ত্রগুলা যারা লুট করেছে, তারা এই মাতাল জাহাঙ্গীরের কাছের মানুষ, সুদখুর ইউনূসের কাছের মানুষ, এনসিপি জামাতের কাছের মানুষ। শুধুমাত্র কাছের মানুষ বললেই হবে না, এরা এনসিপির লোকজন, এরা জামাতের জঙ্গিরা। অর্থাৎ গত বছরের জুলাই আগস্টের যে আন্দোলন, যেই স্ক্যাম, যেই জঙ্গি হামলা, টুকাইদের যে উত্থান, এই উত্থানের সময় যে অস্ত্রগুলা লুট করা হয়েছে, সবগুলা অস্ত্র বাংলাদেশের বিভিন্ন মাদ্রাসাগুলাতে সংরক্ষণ করে রাখা হয়েছে। এই অস্ত্রগুলাকে আগামী নির্বাচন উপলক্ষে আপনারা দেখবেন মার্কেটে চলে আসবে, বিভিন্ন ধরনের অপকর্ম বাংলাদেশে ঘটবে, যার নমুনা কিন্তু আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। ছাত্রদল আজকে নির্বাচন কমিশন ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি ডেকেছে। তারা নির্বাচন কমিশন ভবনের আশেপাশের সকল রাস্তাঘাট বন্ধ করে দিয়েছে। অভিযোগ কি জানেন? পোস্টাল ব্যালট। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতকরণের উদ্দেশ্যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশন যেই পদক্ষেপ হাতে নিয়েছে, সেই পদক্ষেপের মধ্যে একাধিক গোলমাল আমরা দেখতে পাচ্ছি। বিশ্বের বিভিন্ন প্রান্তে, বিভিন্ন দেশ থেকে পোস্টাল ব্যালট উদ্ধার করা হচ্ছে জামাতের নেতাদের বাসা থেকে। যেই পোস্টাল ব্যালটগুলা সকল প্রবাসীদের হাতে যাবার কথা ছিল, সেটা যায়নি। একটা বিশেষ শ্রেণী সেই পোস্টাল ব্যালটগুলাকে কোনো বিশেষ নেতা কিংবা কর্মীর বাসায় রেখে সেখান থেকে কারচুপির সিল মেরে নির্বাচনে সংযুক্ত করে দেবে টোটাল ভোটের মধ্যে। আর এই পুরো প্রক্রিয়াটা করতেছে জামাত। এইটা বিএনপি নেতাকর্মীরা বুঝতে পেরে, এইটা বিএনপি নেতাকর্মীরা অনুধাবন করতে পেরে ছাত্রদলকে তারা মাঠে নামিয়ে দিয়েছে যে এই ইসির এই সিদ্ধান্তের বিরুদ্ধে তাদেরকে আন্দোলন করতে হবে। ইসি কোনোভাবে এই ধরনের সিদ্ধান্ত নিতে পারে না। আর পোস্টাল ব্যালট প্রবাসীদের হাতে না গিয়ে বিশেষ কোনো ব্যক্তির হাতে যাবে এবং সেটা উদ্ধার হবে, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশ হবে, এটা ছাত্রদল মানতে পারেনি। বিএনপি হয়তোবা বুঝতে পেরেছে তাদের উপর দিয়ে আগামী নির্বাচনে আসলে কি কি ষড়যন্ত্র অ্যাপ্লাই করা হচ্ছে। যাক, যদি বুঝতে পারে তবে ভালো। গতকাল তারেক রহমান গুপ্ত রাজনীতি নিয়ে কথা বলেছিলেন। ছাত্রদল কখনো গুপ্ত রাজনীতি করে নাই, বিএনপি কখনো গুপ্ত রাজনীতি করে নাই। শিবিরকে একটা উদ্দেশ্য করে কটাক্ষ করে মন্তব্য করেছিলেন, কিন্তু কয়েক ঘন্টার ব্যবধানে তারেক রহমান আবার পাল্টে খেয়েছেন। আজকে তারেক রহমানের স্টেটমেন্ট দেখার পর আমার তাকে তারেক রহমান বলতে মুখে আটকাচ্ছে। আমার তাকে খাম্বা বলতে ইচ্ছে করতেছে। তাকে খাম্বা বললে বিএনপি নেতাকর্মীরা আমাদেরকে গালি দেন, তাকে খাম্বা বললে আপনারা মন খারাপ করেন, তাকে খাম্বা বললে আপনারা কমেন্ট বক্সে এসে 14 গোষ্ঠী তুলে গালিগালাজ করেন। তাকে কেন খাম্বা বলবো না বলেন তো? যে ব্যক্তি 71-এর রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের সাথে 24-এর জঙ্গিদের তুলনা করে, সেই ব্যক্তিকে খাম্বা বলবেন না তো কি তারেক ভাইয়া বলবেন? আমি বলতে পারবো না, সরি। তারেক ভাইয়া যে স্টেটমেন্ট দিয়েছে, জুলাই আন্দোলনে শহীদ ও আহতরাও মুক্তিযোদ্ধা হিসেবে গণ্য। 71 সালে এদেশের মুক্তিযোদ্ধারা স্বাধীনতা অর্জনের জন্য জীবন দিয়েছেন, ত্যাগ স্বীকার করেছেন। ঠিক একইভাবে 24-এ যে যোদ্ধারা যুদ্ধ করেছেন, তারা স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যুদ্ধ করেছেন। 24-এর লড়াইয়ে, 24-এর জঙ্গি উত্থানে কোন স্বাধীনতা রক্ষার জন্য লড়াই হয়েছিল? কোন সার্বভৌমত্ব রক্ষার জন্য লড়াই হয়েছিল? বরং 24-এর এই জঙ্গি উত্থানের পর বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বর্তমান সময়ে এসে হুমকির মধ্যে পড়ে গেছে। যে কোনো সময় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর আঘাত আসতে পারে। অলরেডি আমরা বিভিন্ন উপসর্গ দেখতে পাচ্ছি। যখন একটা রাজনৈতিক দলের প্রধান হয়ে, বর্তমানে যে রাজনৈতিক দলটা সর্বোচ্চ বাংলাদেশের প্রেক্ষাপটে, যেহেতু আওয়ামী লীগ অনুপস্থিত, সেই দলের প্রধান হয়ে তিনি কিভাবে 71-এর রণাঙ্গনের বীর মুক্তি
মুক্তিযোদ্ধাদেরকে অসম্মান করে কথা বলেন। তিনি কিভাবে ৭১-এর মুক্তিযোদ্ধাদের সাথে ২৪-এর জুলাই জঙ্গি এই টোকাইদেরকে এক করে ফেলেন, তাদেরকে একই সমান্তরাল সরলরেখার মধ্যে অবস্থান করেন, তখন কি তাকে আমি তারেক ভাইয়া বলতে পারি? প্রশ্নটা আপনাদেরকে আমি করতে চাই। আপনারা বলেন, তাকে কি আদৌ তারেক ভাইয়া বলা সম্ভব কিংবা তারেক রহমান বলা সম্ভব? তাকে এক বাক্যে বলে দিতে হবে খাম্বা। অর্থাৎ কয়লা ধুইলে যেমন ময়লা যায় না, ঠিক এই খাম্বাকে ধুইলেও সে কখনোই তারেক রহমান হইতে পারবে না। তার যে অতীত ইতিহাস, তার যে অতীতের চরিত্র, সে এখান থেকে কখনো বেরোতে পারবে না। পারিবারিক শিক্ষার একটা বিশাল ব্যাপার আছে, জিনগত একটা বিশাল ব্যাপার থেকে যায়। জেনেটিক্যালি একটা লিগেসি মানুষ ধারণ করে, এটা তারেক রহমান করছে। তার পিতা ছিল পাকিস্তান প্রেমী, তার মাতা ছিল পাকিস্তান প্রেমী, সেও পাকিস্তান প্রেমী হবে, এটা খুব স্বাভাবিক একটা বিষয়। লিগেসি বলে একটা ব্যাপার থাকে। এই যে মুক্তিযোদ্ধাদেরকে অপমান করে বিএনপি বারবার স্বাধীনতার পক্ষের শক্তি সাজবার একটা চেষ্টা করছে, এই চেষ্টা বিএনপির কখনোই সফল হবে না, নিশ্চিত থাকেন আপনারা। 12 ফেব্রুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশে একাধিক ষড়যন্ত্র হচ্ছে। যদিও সব ষড়যন্ত্র আওয়ামী লীগের উপর দায় চাপানোর চেষ্টা চালানো হচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে সেই চেষ্টা আদৌ সফল হবে বলে মনে হয় না। খাম্বাকে অভিনন্দন, দুঃখিত, তারেক রহমানকে অভিনন্দন। তারেক রহমান বিশ্বের 100 জন কন্টেন্ট ক্রিয়েটরের মধ্যে অবস্থান করছেন। এক্ষেত্রে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও ছাড়িয়ে গেছেন, জানেন আপনারা? অর্থাৎ তারেক ভাইয়া বিশ্বের 100 জন রাজনৈতিক কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে অন্যতম, যিনি ডোনাল্ড ট্রাম্পের উপরে অবস্থান করছেন। এবং এটা বিএনপি নেতাকর্মীরা চমৎকার ভাবে প্রকাশ করতেছে, ফলাও ভাবে প্রচার করতেছে। কন্টেন্ট ক্রিয়েটর রাজনীতিবিদ বলতাম, কিছুদিন পূর্বে বলেছি কন্টেন্ট ক্রিয়েটর রাজনৈতিক নেতা বলাতে অনেক বিএনপি নেতাকর্মীরা আমার কমেন্ট বক্সে এসে আমাকে যাচ্ছে তাই গালি দিয়েছেন। এখন কি হলো? আপনারা তো সেটা প্রকাশ করতেছেন। বিশ্বের সেরা 100 জন রাজনৈতিক কন্টেন্ট ক্রিয়েটরের মধ্যে তারেক রহমান অবস্থান করছে। এটা আপনাদের জন্য কি লজ্জার নাকি সম্মানের, সেটা আপনারাই বিবেচনা করেন। আমরা সত্যি কথা বললে আপনারা গালিগালাজ করেন, কারণ গালিগালাজটা আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্য, এটা আপনাদের চরিত্রের সাথে ওতপ্রোতভাবে জড়িত। যাই হোক, নির্বাচনকে কেন্দ্র করে যে ষড়যন্ত্র হচ্ছে, আমি দেশের প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ, দেশের শিক্ষার্থী বন্ধুরা, সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো, আপনারা ভোট কেন্দ্রে যাবেন না। আর যদি রক্তচক্ষু উপেক্ষা করতে না পারেন, যদি আপনাদেরকে ভোট কেন্দ্রে যেতে বাধ্য করা হয়, সেক্ষেত্রে আপনারা ভোট কেন্দ্রে যাবেন। প্রত্যেকেই ব্যালট নেবেন, প্রত্যেকটা মার্কার মধ্যে সিল মেরে সেই ব্যালটটাকে পচিয়ে দিয়ে আসবেন। পারলে টেকনিক্যালি সেই ব্যালটটাকে ছিঁড়ে দিয়ে আসবেন, যাতে সেটা এই প্রহসনের নির্বাচন কোনোদিনও লং টাইম স্টে করবে না। এই নির্বাচনের ফলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন, কিন্তু তিনি কত দিনের জন্য প্রধানমন্ত্রী থাকতে পারবেন সেটাই এখন দেখার বিষয়। সবশেষে আবারও বলবো, না ভোট হা ভোট বাদ দেন, ভোট দিতে কেউ আপনারা ভোট কেন্দ্রে যাবেন না। বিশেষ করে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বাংলাদেশ আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাকর্মীদের উদ্দেশ্যে একটাই বার্তা থাকবে, আপনারা দয়া করে কেউ ভোট কেন্দ্রে যাবেন না। প্রয়োজনে ভোটের দিন আপনারা আপনাদের আত্মীয়ের বাড়িতে ঘুরতে যান, আপনারা পার্টি করেন, আপনারা বনভোজন করেন, আপনারা পিকনিক করেন, হোয়াটএভার, যা ইচ্ছা তাই করেন, কিন্তু ভোট কেন্দ্রে যাবেন না। এবং আপনার আশেপাশে যারা অবস্থান করছেন, প্রতিবেশী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, সবাইকে অনুরোধ করেন, সবাইকে বোঝানোর চেষ্টা করেন, এই প্রহসনের নির্বাচন আপনারা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছেন এবং এই নির্বাচনের ফলে বাংলাদেশ একটা দীর্ঘমেয়াদী সংকটের দিকে আগায় যাবে। সো এই ভোটে আপনাদেরকে কখনোই যাওয়া যাবে না। সবাই ভালো থাকবেন, সচেতন করেন সবাইকে। ধন্যবাদ।